1975 সালের আগস্ট মাস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় শেখ মুজিব অধিষ্ঠিত এক স্বৈরাচারী শাসক হিসেবে রাষ্ট্রকে নিজের পরিবারের দখলে নেয়া, বিরোধীমত দমন, একদলীয় শাসন বাকশাল চাপিয়ে দেয়া সবকিছু মিলিয়ে জনগণের আস্থা তিনি হারিয়ে ফেলেছিলেন। শেষমেশ 15 আগস্ট এক সেনা অভ্যুত্থানে জীবন আবাসন। ঘটনার মাত্র 5 দিন পর ভারতের রাষ্ট্রদূত সমর সেন ফুলের তোড়া নিয়ে দেখা করেন নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে। ভারত তখন স্পষ্ট বার্তা দেয়, যেই ক্ষমতায় আসুক না কেন দিল্লির স্বার্থ অক্ষুণ্ণ থাকতে হবে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কূটনৈতিক অগ্রাধিকার ছিল বাংলাদেশে ভূরাজনৈতিক অবস্থান ধরে রাখা। তারা চাইছিল না যে নতুন শাসকরা পাকিস্তান বা ইসলামী জোটের দিকে ঝুঁকে যাক। তাই মুজিবের পতনের সঙ্গে সঙ্গেই ভারতের কূটনীতি ঘুরে দাঁড়ায় নতুন শাসকদের পাশে। কিন্তু অর্ধ শতাব্দী পর চিত্রটা একেবারেই ভিন্ন। 2024 সালে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটে টানা 16 বছরের স্বৈরশাসনের পর। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতা হারিয়ে দেশ থেকে পলায়ন। অথচ এবার ভারতের ভূমিকা একেবারেই উল্টো। দিল্লি হাসিনার পতনের পর কোনো ফুলের তোড়া পাঠায়নি, কোনো শুভেচ্ছা জানায়নি নতুন সরকার প্রধানকে, বরং তারা নীরব দূরত্ব বজায় রেখেছে। কারণ ভারতীয় অন্তর্বর্তী সরকারকে দুর্বল, সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ এবং ইসলামপন্থীদের দ্বারা প্রভাবিত মনে করছে। একই সাথে দিল্লির ভেতরে এখনো ধারণা রয়েছে হয়তো হাসিনা আবারও ফিরে আসতে পারেন। যেখানে 1975 সালে শেখ মুজিবের পতনের পর ভারত বাস্তববাদী কূটনীতি দেখিয়ে নতুন শাসকদের মেনে নেয়, সেখানে 2024 সালে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তারা দ্বিধাগ্রস্ত আর সতর্ক। এই দুই সময়ের তুলনা প্রমাণ করে ভারত সবসময় নিজেদের কূটনৈতিক স্বার্থে কাজ করে, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী তাদের প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন হতে পারে। 1975-এ মুজিবের স্বৈরতান্ত্রিক পতনে ভারত তাদের স্বার্থ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিল, আর 2024-এ হাসিনার একনায়কতান্ত্রিক পতনে ভারত কেবল দূর থেকেই হিসেব কষছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।